সকাল 11টা বেজে 20 মিনিট। অরিত্রিকা আর ইশরা খেয়ে ডাইনিং রুমে সোফায় বসে প্ল্যান করছে আজকে বিকেলে পদ্মার পাড়ে ঘুরতে যাওয়ার জন্য। কিন্তু সমস্যা একটাই, তাদের ঘুরতে নিয়ে যাওয়ার মানুষ নেই। সাদাত থাকলে ভালোই হতো, তিনজনে মিলে যেতে পারতো। কিন্তু ওটা আরেক বদমাস গার্লফ্রেন্ড নিয়ে কোথায় যে ঘুরতে গেছে কে জানে। কখন আসবে তারও কোনো ঠিক নেই। অরিত্রিকা মাঝে মাঝে সন্দেহ হয়, ফারহান আর সাহাদ কি নিজের ভাই নাকি? একজন সারাদিন রাজনীতি পিছে পড়ে থাকে, আরেকজন গার্লফ্রেন্ডের পিছে। এই শহরে সিগন্যাল মানুষ পাওয়া খুবই মুশকিল। আচ্ছা, ফারহান ভাইও কি গার্লফ্রেন্ড আছে? এমনটা কখনো শুনিনি। আছে কি নেই তা নিয়েও দোটানায় পড়ে যায় অরিত্রিকা। অরিত্রিকা অন্যমনস্ক হয়ে ভাবতে দেখে ঈর্ষা বলল, এই তুই কোথায় হারিয়ে যাস? এখন কি ফারহান ভাইয়ের কথা ভাবছিস? অরিত্রিকা ইশারা কথা শুনে অবাক হয়ে বলল, তুই কিভাবে বুঝলি? ইশরা সন্দিহান হয়ে বলল, এই তোর কি হয়েছে রে? তোর মতিগতি ভালো লাগছে না। যখনই দেখি ফারহান ভাইকে নিয়ে ভেবে যাস। আমি ওনাকে নিয়ে ভাবতে যাব কেন? আমি ভাবছিলাম ওনার গার্লফ্রেন্ড আছেন কিনা। তোর মতিগতি ভালো লাগছে না না আজকাল দেখছি ফারহান ভাইকে নিয়ে বেশি ভাবছিস। আমার কাজ নেই ওই যন্ত্রমানবকে নিয়ে ভাবতে যাব। যখন সামনে পাবে তখনই অপমান করবে। এসব ভাবিস না আর। আমাদের নিয়ে যাবে কে তাই ভাব। হুম। অরিত্রিকার ইশারা চিন্তামগ্ন হয়ে ডুবে গেল ভাবনার সাগরে। কেউ কলিং বেল বাজাতেই ইশরা আর অরিত্রিকার ধ্যান ভঙ্গ হলো। এখনো বেল বাজিয়ে যাচ্ছে। অরিত্রিকা কাউকে দরজা খুলতে যেতে না দেখে নিজেই সোফা থেকে উঠে যেতে লাগলো। ইশরা অরিত্রিকাকে থামিয়ে দিয়ে বলল, আমি যাচ্ছি, তুই বস। অরিত্রিকা আর না গিয়ে আবারও বসে পড়ল। ইশরা উঠে গেল দরজা খোলার জন্য। সে সদর দরজা খুলে দিল। হেই কিউটিওরি, কেমন আছো? ইশরা সামনে দণ্ডায়মান সুদর্শন হাস্যোজ্জ্বল যুবকের মুখের কথাটা শুনে ঘাবড়ে গেল। সে বিস্ময় চোখে ফর্মাল স্টাইলে থাকা ব্যক্তির দিকে তাকিয়ে আছে। ইশরাকে এমন স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকতে দেখে ব্যক্তিটি বলল, এমন করে তাকিয়ে আছো কেন? আরে অরি, আমায় তুই চিনতে পারছিস না? আমি আফ্রিদি। ইশরার চোখের পলক ফেলে স্বাভাবিক হয়ে হাসার চেষ্টা করে বলল, আমি অরি নই ইশরা। আফ্রিদি ভুরু কুঁচকে গেল। তাহলে সে কি ভুল ঠিকানা এসেছে? কিন্তু বাড়ির নেম প্লেট তাকিয়ে দেখল, নামটা তো ঠিকই আছে, চৌধুরী বাড়ি। সে বলল, এটা অরিত্রিকাদের বাড়ি না? অচেনা যুবকটি মুখে অরিত্রিকার নাম শুনে বুঝলো ইনি হয়তো অরিত্রিকার পরিচিত। ইশরা বলল, এটা অরিত্রিকাদের বাড়ি, আমি ওর ফুফাতো বোন। আফ্রিদি মাথা চুলকে হালকা হেসে বলল, ও মাই মিস্টেক, সরি মিস। আমি ভেবেছিলাম আপনি অরিত্রিকা, তাই ভুলে বলে ফেলেছি। ঈর্ষা সৌজন্যতা বজায় রেখে বলল, ইটস ওকে। আমায় কি এখানে দাঁড়িয়ে রাখার ইচ্ছে আছে নাকি মিস? ভেতরে যেতে দিবেন না? ঈর্ষা আফ্রিদির কথা শুনলো, লজ্জা পেল, দরজার একপাশে দাঁড়িয়ে বলল, ভেতরে আসুন। আফ্রিদি হালকা হেসে বাড়ির ভিতরে প্রবেশ করলো। ঈর্ষা দরজা আটকে দিয়ে আফ্রিদি পিছু পিছু অরিত্রিকার কাছে গেল। সে ভাবছে, এই ছেলেটা কে? কখনো তো দেখেনি, হঠাৎ কোথা থেকে উদয় হলো। অরিত্রিকার দরজার দিকে তাকিয়ে ঈর্ষা আর ব্যক্তিটি কথোপকথন দেখছিল। ঈর্ষা যেন ভালো করে দেখতে পায়নি ব্যক্তিটির মুখ। আফ্রিদি অরিত্রিকাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে এগিয়ে এসে বলল, শিওর তুমি অরি? এবার আর আমার কোনো ভুল হয়নি। অরিত্রিকা দণ্ডায়মান ব্যক্তিকে খেয়াল করে অবাক স্বরে বলল, আফ্রিদি ভাই, আপনি কানাডা থেকে কবে ফিরলেন? ঈর্ষা এসে অরিত্রিকা আর আফ্রিদির কথা শুনে বোঝার চেষ্টা করলো এটা আবার কোন জায়গা থেকে টপকে পড়া ভাই। আফ্রিদি মৃদু হেসে বলল, দুদিন আগে এসেছি, ভাবলাম তোদের সাথে দেখা করে যাই। মামা মামি ইফা আসেনি? আপনি একা এসেছেন? হুম, একা এসেছি। আসলে একটা কাজের জন্য আজই আসতে হলো। কাজ না থাকলেও সবার সাথে কাল আসতাম। ও, এই কে এসেছে রে? কার সাথে কথা বলছিস? সাথী বেগম রান্নাঘর থেকে আসতে আসতে বললেন, মা, আফ্রিদি ভাইয়া এসেছে। সাথী বেগম ভাইপো আসার কথা শুনে
ড্রয়িং রুমে আসলো, এসে দেখলো আফ্রিদি দাঁড়িয়ে আছে। সাথী বেগম আফ্রিদির সামনে এসে হেসে বলল, কেমন আছিস বাবা? কবে এসেছিস? আফ্রিদি হেসে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো। আমি 2 দিন আগে এসেছি। তুমি কেমন আছো ফুপি? আমিও ভালো আছি। ভাই ভাবি ইফা আসেনি? না, কাল আসবে ওরা। অনেক দূর থেকে এসেছে। বস, আমি শরবত নিয়ে আসছি। ঠিক আছে ফুপু। সাথী বেগম শরবত বানানোর উদ্দেশ্যে রান্নাঘরে গেলেন। আফ্রিদি চোপায় বসে বলেন, ঢাকা থেকে এতটা পথ নিজে ড্রাইভিং করে আসতেই সে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে। ঈশা আর অরিত্রিকাকে দাঁড়িয়ে থাকতে দেখে আফ্রিদি বলল, আরে দাঁড়িয়ে আছিস কেন তোমরা? অরিত্রিকা ইশারা হাত টেনে পাশের সোফায় বসে পড়ল। আফ্রিদি অরিত্রিকাকে শুধালো, পড়াশোনার কি খবর? শুনেছিলাম তো এবার মেডিকেলে অ্যাডমিশন দিয়েছিলি। মেডিকেলে চান্স পাইনি, সেকেন্ড টাইম দিব। আপাতত পাবলিকে অ্যাডমিশন দিব। মন খারাপ করো না, ভালো করে পড়াশোনা করো। আমি তো তোমার ফুফাতো বোনকে তুমি ভেবে কথা বলছিলাম। প্রায় 5 বছর পর তোমার সাথে দেখা, তেমন যোগাযোগ ছিল না তোমার সাথে, তাই চিনতে পারিনি। অরিত্রিকা একটু হাসার চেষ্টা করে বলল, বুঝতে পেরেছি। সাথী বেগম অরিত্রিকাকে রান্নাঘরে থেকে ডাকলেন, অরিত্রিকা এদিকে আয় তো, শরবত নিয়ে যা। আমি শরবত নিয়ে আসছি বলেই অরিত্রিকা উঠে রান্নাঘরে গেল। আফ্রিদি আর ইশরা চুপচাপ বসে আছে। ইশরা অস্বস্তি হচ্ছে একা, তবু ভদ্রতার খাতিরে উঠে যেতে পারছে না। আফ্রিদি ইশরাকে চুপচাপ বসে থাকতে দেখে জিজ্ঞেস করলো, মিস ঈশা, আপনি কোন ক্লাসে পড়েন? ঈশা অস্বস্তিতে নিয়ে বলল, আমি আর অরিত্রি অ্যাডমিশন দিয়েছিলাম একসাথে। কপাল খারাপ, দুজনেই চান্স পাইনি। মন খারাপ করবেন না, পড়াশোনা করুন, পরবর্তীতে চান্স পেয়ে যাবেন। ঈশা শুধু মাথা দুলিয়ে হ্যাঁ বলল। অরিত্রিকা শরবত হাতে এগিয়ে আসলো। সে টি টেবিলে শরবত আর নাস্তা ট্রেটা রেখে একটা শরবতের গ্লাস আফ্রিদির সামনে এগিয়ে দিয়ে বলল, ভাইয়া আপনার জন্য শরবত। আফ্রিদি শরবতের গ্লাস হাতে নিয়ে বলল, ধন্যবাদ। আরিত্রিকা ইশরাকে এক গ্লাস জুস দিল। সেও এক গ্লাস জুস নিয়ে বসে পড়ল সোফায়। আফ্রিদি শরবতে চুমুক দিয়ে বলল, ফুপির হাতে শরবতের টেস্ট আগের মতোই আছে, অনেক ভালো হয়েছে। হুম, মা আসলেই ভালো শরবত বানায়। শারহান সিঁড়ি বেয়ে নামতেই চোখ পড়ল সোফায় বসে থাকা 3জনের দিকে। ফরমাল লুকে অচেনা যুবককে দেখে ভুরু কুঁচকে গেল তার। যুবকটি আর অরিত্রিকা হেসে হেসে কথা বলছে, এত কিছুটা বিরক্ত হলো সে। শারহান কিছু একটা ভেবে কৌতূহলবশত এগিয়ে আসলো তাদের দিকে। আফ্রিদি শারহানকে আসতে দেখে অরিত্রিকা জিজ্ঞেস করলো, অরি, এটাকে চিনলাম না তো। অরিত্রিকা চোখ ঘুরিয়ে পিছনে তাকিয়ে দেখতে পেল শারহানকে। সে অনেকটা অবাক হলো। আজ যন্ত্রমানব পার্টি অফিসে না গিয়ে বাড়িতেই আছে। প্রতিদিন তো এ সময় বাড়িতে দেখাই মেলে না। সে আফ্রিদিকে বলল, আরে তুমি ওনাকে চিনো না? উনি শারহান ভাই, মানে আমার বড় বাবার বড় ছেলে। আফ্রিদি ছোপা থেকে দাঁড়িয়ে একটু হেসে বলল, সরি, আসলে চিনতে পারিনি। ব্রো, কেমন আছো? শারহান ভদ্রতার খাতিরে গাম্ভীর্য এটাই বলল, আলহামদুলিল্লাহ ভালো। তুমি? আমিও ভালো আছি। বসো ব্রো, আমাদের সাথে নাস্তা করো। ইশরা আর অরিত্রিকার সোফা থেকে উঠে একপাশে দাঁড়ালো। শারহান আয়েশি ভঙ্গিতে সোফায় গিয়ে বসলো। আফ্রিদির মনে হলো শাহরান হয়তো তাকে চিনতে পারেনি, তাই সে বসে বলল, আমায় হয়তো তুমি চিনতে পারোনি। শাহরান আফ্রিদির কথা শুনে মৃদু হেসে বলে, আপনি হাসান, সন অফ ইকবাল হাসান, আরিত্রিকার মামাতো ভাই। তুমি দীর্ঘ 5 বছর যাবৎ কানাডায় ছিলে, ওখানেই পড়াশোনা করতে। পড়াশোনা শেষ করে দেশে ফিরেছ। আফ্রিদি বিস্মিত হলো শারহানের কথায়। তার বিস্ময় যেন কাটছে না। স্তম্ভিত হয়ে রইল সে। শারহানের সাথে তার শেষ দেখা হয়েছিল 8 বছর আগে। তখনও তেমন একটা কথা হয়নি তাদের, অথচ তার সম্পূর্ণ খবর শারহান জানে, আবার মনেও রেখেছে। এতটা তুখোড় বুদ্ধিসম্পন্ন ব্যক্তি খুব কম দেখেছে সে। সে তো শারহানকে ঠিক মতো চিনতে পারেনি, অথচ শারহান তাকে
চিনে গেল। অরিত্রিকা আর ইশরা একটু অবাক হয়েছে। সারহান ভাই এক দেখায় বায়োডাটা ধরিয়ে দিল। সারহান অরিত্রিকা আর ইশরাকে দাঁড়িয়ে থাকতে দেখে রুষ্ট গলায় বলল, মা, তোদের কখন থেকে ডাকছে, অথচ তোরা যাচ্ছিস না। এক্ষুনি যেতে বলো তোদের। অরিত্রিকা সারহানের কথা শুনে অবাক হয়ে বলল, বড় মা আমাদেরকে কখন ডেকেছে? আমরা তো শুনতে পেলাম না। আর কেনই বা ডেকেছে? সারহান খিচে যাওয়া মেজাজ নিয়ে বলল, জানি না, ডেকেছে কেন শুনে আয়। অরিত্রিকা আর ইশরা আর এক মুহূর্তে দেরি করল না। তারা আর সেখানে না দাঁড়িয়ে দ্রুত প্রস্থান করল। আফ্রিদিকে স্তম্ভিত হয়ে বসে থাকতে দেখে সারহান ভুরু কুঁচু করে কুঁচকে বলল, কি হলো? আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আফ্রিদি একটু নড়েচড়ে বসে নিজেকে স্বাভাবিক করে বলল, বুড়ো, তুমি আমায় 8 বছর পরে কিভাবে চিনলে তাই ভাবছিলাম। আর এক দেখায় আমার বায়োডাটা বলে দিলে। তুখোড় বুদ্ধিমান তুমি, নিশ্চয় পুলিশে জব করো। সারহান ফিসলে হেসে বলল, পুলিশ হলে কি তুখোড় বুদ্ধিমাত্রা মানুষ হয় আর কেউ হয় না? হয়তো, কিন্তু সারহানের ফোন বেজে উঠছে। সে আফ্রিদিকে ইশারা করল কথা না বলার জন্য। আফ্রিদিও চুপ করে গেল। সারহান ফোনটা রিসিভ করে বলল, সারহান চৌধুরী স্পিকিং। অপর পাশের ব্যক্তিটি কিছু বলতেই সারহান চোখ মুখ শক্ত করে বলল, আমি আসছি। আমার আসার আগে কোনো ঝামেলা করিস না, আমি এসে তারপর ওদের দেখছি। সারহান কথাটা বলে কল কেটে উঠে দাঁড়ালো। সারহানের উঠতে দেখে আফ্রিদি বলল, কোথায় যাবে ব্রো? পার্টি অফিসে যাব। আফ্রিদি অবাক হয়ে বলল, তুমি রাজনীতির সাথে যুক্ত? সারহান অবলীলায় বলল, ছাত্র জীবন থেকে যুক্ত আছে। অরিত্রিকা গ্যারেজের সামনে দাঁড়িয়ে ইশরা, সাদাত আর আফ্রিদির জন্য অপেক্ষা করছে। এখনো আসছে না কেন? দুপুরের পর পদ্মা পাড়ে যাবার প্ল্যান করেছে তারা চারজন। ইশরা যেতে ছিল না, কিন্তু অরিত্রিকা তাকে জোর করে নিয়ে যাচ্ছে। না যেতে চাওয়ার কারণটা আফ্রিদি। আফ্রিদি ইশরা অচেনা জায়গা যেতে চায়নি। অরিত্রিকা এখন একটা বিষয় নিয়ে দুপুর থেকে ভেবে যাচ্ছে। সারহান বলছিল তাকে আর ইশরাকে বড় মা ডাকছে, কিন্তু তারা গিয়ে তানিয়া বেগমকে বলল কেন ডেকেছে। তানিয়া বেগম অবাক হয়ে বলছিল ডাকেনি তাদের। অরিত্রিকা ভেবে পাচ্ছে না সারহান ভাই তাকে মিথ্যা কেন বলল। সে কখনো সারহানকে মিথ্যা বলতে শুনিনি। এই কাঠফাটা রোদ গরমের অবস্থা শোচনীয় হয়ে গেছে। তিনজন এখনো না আসা সে আর দাঁড়িয়ে থাকতে না পেরে গ্যারেজের পাশে থাকা একটি চেয়ারে বসলো। এতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় নাকি? বাড়ির বাইরে গাড়ির আওয়াজ হতে অরিত্রিকা গেটের দিকে তাকালো। এটা তো সারহান ভাইয়ের গাড়ির আওয়াজ। এত দ্রুত চলে আসলো আজ। মেন গেট দিয়ে সারহানের গাড়ি প্রবেশ করলো চৌধুরী বাড়িতে। গাড়ি এসে থামলো ঠিক গ্যারেজের সামনের দিকটায়। সারহান গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে আসলো। অরিত্রিকা কালো শার্ট প্যান্ট, কালো ঘড়ি আর কালো জুতা পরিহিত মানুষটির দিকে সরাসরি তাকালো। এই লুকে সারহান ভাইকে অনেক সুন্দর লাগছে তো। তিশা যদি দেখতো সারহান ভাইকে এই অবস্থায়, নিশ্চয়ই পাগলামি শুরু করে দিত। শার্ট ফোল্ড করা থাকায় হাতের কিছু অংশ দৃশ্যমান। সাদা ব্যান্ডেজে আস্তরণে হাতের তালুর অংশ মোড়ানো। তা খেয়াল করতেই অরিত্রিকা আতঙ্কিত হলো। দুপুরে তো হাতে ব্যান্ডেজ ছিল না। সারহান ভাই কি অ্যাক্সিডেন্ট করেছে? আর কোথাও লাগেনি তো? তা কি হলো সে জানে না। বিচলিত ভঙ্গিতে সারহানের কাছে দৌড়ে চলে গেল। সারহান কারো পায়ের আওয়াজের শব্দ শুনে সামনের দিকে তাকালি দেখতে পেল আতঙ্কিত মুখশ্রী দৌড়ে আসছে অরিত্রিকা। এমন করে কেন দৌড়ে আসছে তা সারহানের মস্তিষ্ক ধরতে পারল না। তখনই অরিত্রিকা দৌড়ে সারহানের কাছে এসে সরাসরি হাত ধরে দেখতে লাগলো ক্ষত স্থানটি রক্ত ভেজে লাল হয়ে আছে। সে বিচলিত হয়ে ব্যান্ডেজের স্থান অবলোকন করতে করতে বলল, সারহান ভাই, আপনার হাতে কি হয়েছে? কিভাবে কাটলো এতটা? আর কোথায় ব্যথা পেয়েছেন কি করে? সারহান অরিত্রিকার হঠাৎ হাত ধরতে কিঞ্চিত অবাক হলো। সে বিস্ময় নিয়ে তাকালো অরিত্রিকার দিকে। অরিত্রিকা কখনো এমন করেনি আগে। আগেও তো সে এমন আহত অবস্থায় বাড়িতে এসেছে, তখন অরিত্রিকা দূরে দাঁড়িয়ে থাকতো, কাছে এসে দেখতো না।
তবে আজ কি হলো এই মেয়ের? সরাসরি হাত ছোঁয়ার সাহস দেখায়। একবারও ভাবলো না যদি কিছু বলে সে? অরিত্রিকা সারহানের উত্তর না পেয়ে করুণ স্বরে বলল, কি হলো বলছেন না কেন? কিভাবে এমন হলো? নিশ্চয় আবারও রাজনীতি নিয়ে ঝামেলা হয়েছে। এমন কেন আপনি? কত বড় হয়েছে, নিজের খেয়াল রাখেন না? সারহান বিচলিত ভঙ্গিতে তার হাত দেখতে থাকায় অরিত্রিকার দিকে তাকিয়ে শান্ত স্বরে প্রতিউত্তর করল, আমার তেমন গুরুতর আঘাত লাগেনি, সামান্য লেগেছে। এতটা ভয় পাচ্ছিস কেন বলতো? আগে তো এর থেকে বেশি আঘাত লেগেছে, তখন তো তোকে এতটা উতলা হতে দেখিনি। দূরে দূরে থেকেছিস, তবে আজ এত অশান্ত কেন তোর মন? সারহানের বলা কথাগুলো শ্রবণ হতে যেন অরিত্রিকা হৃদয়স্পন্দ থমকে গেল। সে স্তম্ভিত নয়নে সারহানের মুখের পানে তাকাল। ভাই, তোমার হাতে কি হয়েছে, কিভাবে কাটলো? সাদাতের কণ্ঠস্বর কর্ণগৃহে প্রবেশ করতেই সারহান পাশে এগিয়ে আসা শাহাদাতের দিকে তাকালো। দেখল সাদাত উদ্বিগ্ন হয়ে তার হাতের দিকে তাকিয়ে আছে। অরিত্রিকা যেন অন্য কোথাও হারিয়ে গিয়েছিল। তার সাদাতের কণ্ঠস্বর শুনে খেয়াল করল সারহানের হাত ধরে আছে। এভাবেই যেন লজ্জা আড়ষ্ট হলো সে। লজ্জায় যেন ঘিরে ধরেছে তাকে। সে দ্রুততার সহিত সারহানের হাত ছেড়ে দিল। সারহান অরিত্রিকার হাত ছেড়ে দিতেই স্বাভাবিক স্বরে হাতের দিকে তাকিয়ে সাদাতকে বলল, তেমন কিছু হয়নি। একজন আমায় আঘাত করতে এসেছিল, তাকে একটু শিক্ষা দিতে গিয়ে কেটে গেছে। সাদাত চিন্তিত স্বরে বলল, ভাই, তুমি একটু সাবধানে থেকো। রাজনীতি করতে গিয়ে অনেক শত্রু তো হয়েছে তোমার, নিশ্চয় তাদের সাথে ঝামেলা হয়েছে আবার। মাকে কিছু বলিস না, মা আমায় নিয়ে অনেক চিন্তায় থাকে। ঠিক আছে, বলবো না। সাদাত এই বিষয়ে আর কিছু বলল না। এমন ঘটনার সাথে তারা সকলেই পরিচিত। সারহান অরিত্রিকা আর সাদাতকে পরিপাটি অবস্থায় দেখে ভুরু কুঁচকে বলল, তোরা কোথায় যাচ্ছিস? পদ্মার পাড়ে যাব। একা যাচ্ছিস? তোদের তো বলেছিলাম সামনে ইলেকশন, একা বের না হতে। ভাই আমাদের সাথে। আফ্রিদি ভাই যাবে। সারহান আফ্রিদির কথা শুনে কিছুটা চিন্তিত হলো। আফ্রিদিকে সে 8 বছর আগে দেখেছে। তারা তেমন পরিচিতও নয়। অরিত্রিকা যাচ্ছে, তাহলে নিশ্চয় ইসরাও যাবে। ছেলেটা দেখে তার মন্দ মনে হয়নি, তবুও কোথাও কিছুটা কিন্তু রয়েছে। সারহান অরিত্রিকার দিকে তাকিয়ে কিছুক্ষণ মৌন থেকে বলে উঠল, সাবধানে যাবি। অরিত্রিকা আর ইসরাকে দেখে রাখিস। ঠিক আছে ভাই। আফ্রিদি গাড়ি নিয়ে আসতে সারহানকে গ্যারেজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে উৎসাহিত হয়ে বলল, আরে ব্রো, তুমি চলে এসো। চলো আমাদের সাথে, একসাথে অনেক মজা হবে। সারহান আফ্রিদির কথা শুনে বলল, আমার সময় হবে না, তোমরা যাও। ওদের নিয়ে যাচ্ছ, সাবধানে গাড়ি চালাবে, দেখে রেখো। সামনে ইলেকশন, বুঝতেই তো পারছো, উত্তপ্ত পরিস্থিতি চারদিকে। আফ্রিদি সারহানের হাতে ব্যান্ডেজ খেয়াল করে আতঙ্কিত গ্রস্ত হয়ে বলল, ঠিক আছে ব্রো, এই নিয়ে চিন্তা করো না। কিন্তু তোমার হাতে কি হয়েছে? সারহান হাত উচ্চ পর্যবেক্ষণ করে বলল, একটু কেটে গেছে, চিন্তা করো না, সাবধানে যাও। অরিত্রিকা এখন ঘুরতে যেতে ইচ্ছে করছে। সারহানের হাতের এমন অবস্থা দেখে তার মনটা খারাপ হয়ে গেছে। এর আগেও এমন অনেকবার আহত হয়েছে এসেছে বাড়িতে, তখন সারহানের থেকে অনেকটা দূরত্ব বজায় রেখে চলত, কথাও বলতো না। আহত অবস্থায় দেখলে দূর থেকে দেখতো, কাছে যাওয়ার সাহস তার হয়নি। তবে আজ তার কি হয়েছিল নিজেও জানে না। হাত ছোঁয়ার সাহস দেখিয়েছে সে। সারহান ভাই যদি এটা নিয়ে কিছু বলে তখন কি হবে? আবার অপমানও করবে। তা ভালো লাগছে না এসব। সারহান আর আফ্রিদির কথোপকথনের মাঝে অরিত্রিকা বলে উঠল, আমি যাব না ঘুরতে। অরিত্রিকার কথাটা শুনে সারহান সন্ত্রস্ত দৃষ্টিতে তাকালো অরিত্রিকার দিকে। অরিত্রিকা মুখশ্রী মলিন হয়ে আছে, দৃষ্টি নিচু। সাদাত আশ্চর্য হয়ে বলল, তুই দুপুর থেকে যাওয়ার জন্য নাচতেছিলি, এখন যাবি না কেন? আমার শরীরটা ভালো লাগছে না, তোরা গিয়ে ঘুরে আয়। আফ্রিদিও সাদাতের সাথে তাল মিলিয়ে বলো, ওরি, তুমি তো অনেক এক্সাইট ছিলে,
এখন যেতে চাচ্ছ না? তোমার ফুফাতো বোনও তো যাবে আমাদের সাথে, তুমি যদি না যাও বিষয়টা খারাপ দেখায়। সারহানের মনে হলো অরিত্রিকা মিথ্যা বলছে। সে গম্ভীর স্বরে জানতে চাইল, কি হয়েছে তোর? আমি তো দেখতে পাচ্ছি তুই সুস্থ আছিস, যেতে কেন চাচ্ছিস না? অরিত্রিকা সারহানের দিকে তাকিয়ে দৃষ্টি ফেললো হাতে ব্যান্ডেজের দিকে। দৃষ্টি যেখানে স্থির রেখে ধীরে বলল, শরীরটা দুর্বল লাগছে, আমি যেতে পারবো না। সারান অরিত্রিকার দৃষ্টি অনুসরণ করে নিজের হাতের দিকে তাকালো। রক্ত জবজবে হয়ে গেছে স্থানটি। অরিত্রিকা শুকনো মুখে পুরুষনালিত বলিষ্ঠ হাতে রক্তে রঞ্জিত স্থানটি অবলোকন করতে ব্যস্ত। সারানের তীক্ষ্ণ মস্তিষ্ক সহজে কারণটা ধরে ফেল। সে বুঝল তার হাতে এমন অবস্থা দেখে অরিত্রিকার খারাপ লাগছে। একজনে হয়তো যেতে চাচ্ছে না। অরিত্রিকার এহেন ব্যবহারে অতীতে আশ্চর্য হচ্ছে সে। মেয়েটি আজ কি হলো, এমন আজব ব্যবহার কেন করছে? টিনেজার মেয়েদের মনে কখন কি চলে বোঝা মুশকিল। সে অরিত্রিকাকে আদিষ্ট কণ্ঠে বলল, ঘুরে আয়, মাইন্ড ফ্রেশ হবে। এরপরে কিন্তু এমন সুযোগ পাবি না। কিছুদিন পর অ্যাডমিশন, ভুলে গেছিস? অরিত্রিকা সারহানের চোখের দিকে সরাসরি দৃষ্টি ফেলল। সারহান ইশারা করল যাওয়ার জন্য। অরিত্রিকা আর অমান্য করল না। এবার সে মুখ গোমরা করে বলল, ঠিক আছে, আমি যাব। সারহান অরিত্রিকাকে বলল, আমি ভিতরে যাচ্ছি, কোনো সমস্যা হলে কল দিস। অরিত্রিকা শুধু মাথা নাড়ালো, মানে ঠিক আছে। সারহান আর সেখানে না দাঁড়িয়ে ব্যস্ত ভঙ্গিতে প্রস্থান করল। চৌধুরী বাড়ি থেকে খবর এসেছে আজ। আজমল চৌধুরী সাফ সাফ জানিয়ে দিয়েছে তিনি মেয়ের বিয়ে তোমার সাথে দিবে না। নিশাত মাত্রই পানির গ্লাসটা হাতে নিয়েছিল খাবারের জন্য। সে সময় বাবার মুখে বিয়ে ভাঙার কথা শুনে রাগে জিভে হাতে থাকা পানির গ্লাস মেঝেতে আছড়ে ফেলল। গ্লাসটি ভেঙে কাচের টুকরোগুলো পুরো মেঝে ছড়িয়ে পড়েছে। মেঝের পানিতে ভেসে গেল। হাকিম সাহেব ছেলের হঠাৎ এহেন কাণ্ড হকচকিয়ে গেল। তিনি স্তব্ধ হয়ে নিশাদের রুমে একপাশে দাঁড়ালেন। নিশাদ বিছানায় বসে ফুঁসছে। তার রাগে শরীর থরথর করে কাঁপছে। আজমল চৌধুরী পেলে এই মুহূর্তে খুন করত সে। তার আগে খুন করত সারহানকে। সে সুস্থ থাকলে এতক্ষণে চৌধুরী বাড়িতে গিয়ে তাণ্ডব চালাতো। তার প্ল্যানে এভাবে শেষ মুহূর্তে তছনছ করে দিবে, এটা তার ভাবনার বাহিরে ছিল। আর অরিত্রিকাকে এত সহজে সে ছাড়বে না। সে কিশোরী মেয়েটি কি এত সহজে ভোলা সম্ভব? না, সম্ভব না। আর কখনো ভুলতেও পারবে না সে। চৌধুরীদের নিঃস্ব করা তার আর নয়ন চৌধুরীর মূল উদ্দেশ্য। সেই গুটি হিসেবে অরিত্রিকাকে টার্গেট করে চৌধুরী বাড়িতে প্রবেশ করতে চেয়েছিল সে। অরিত্রিকাকে প্রথম দেখেছিল রাজশাহী কলেজের পদ্মপুকুরে সিঁড়িতে বসে থাকা অবস্থায়। তখন অরিত্রিকা রাজশাহী কলেজে ইন্টার প্রথম বর্ষের শিক্ষার্থী। প্রথম দেখাতেই ভালো লেগেছিল তার। ভুলে বসেছিল প্রতিশোধের স্পৃহা। সেই হাস্যরত বাচ্চা মেয়েটি মায়াবী চাওয়া আজও ভুলতে পারেনি সে। অরিত্রিকাকে বিয়ে করে নিজের ঘরে পেতে চেয়েছিল আর চৌধুরীদের ধ্বংসের পথ সুগম করতে চেয়েছিল। কিন্তু সারহানের জন্য সবকিছু এলোমেলো হয়ে গেছে। নিশাত অগ্নিশর্মা হয়ে আওড়ালো, তোমাকে যখন একবার মন থেকে চেয়েছি, যত বাধাই বিপত্তি আসুক না কেন আমি তোমাকে নিজের করে নিব অরিত্রিকা। তোমাকে পেতে যতটা নিচে নামতে হয় নামবো, তবুও তোমায় আমি বিয়ে করব আর ওই চৌধুরী বাড়ির সকলকে পথে নামিয়ে আনবো। সারহানের যতদিন আমার সামনে হাত জোর করে ভিক্ষা না চাইবে দেখছি, ততদিন আমার শান্তি নেই। কাউন্টডাউন শুরু হয়ে গেছে। পথে ফকির হওয়ার জন্য রেডি হও সবাই। নিশাতের মা কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে দৌড়ে নিশাতের রুমে আসলো। এসেই দেখতে পেল অজস্র কাচের টুকরো অংশবিশেষ। তিনি আঁতকে উঠে হামিদ সাহেবকে বললেন, গ্লাস ভাঙলো কি করে? তোমার ছেলে রাগ দেখিয়ে ভেঙেছে। হঠাৎ রাগলো কেন গো? হামিদ সাহেব কিছুটা বিরক্ত হয়ে বলল, তোমার ছেলের বিয়ে ভেঙেছে। চৌধুরী বাড়ি থেকে খবর এসেছে ওই মেয়েকে নিশাতের সাথে বিয়ে দিবে না।
এটা শুনে তোমার ছেলে লঙ্কা কাণ্ড বাঁধিয়েছে। বারবার বলছিলাম ওই সারহানের সাথে লাগতে যাস না। ওই ছেলেকে শান্ত দেখলেও শান্ত নয়, কখন গুম করে দিবে তার ঠিক নেই। এত বারণ করা সত্ত্বেও ওই বাড়ির মেয়েদের বিয়ে করা চেয়েছিলি। একবার সারহান যদি জানতে পারে এগুলো প্রাণের অংশ, তাহলে মেরে দেবে সবগুলোকে। নোঙ্গর পদ্মাপাড় সংলগ্ন স্থানে অবস্থিত রেস্টুরেন্টের নাম। এখানকার সুন্দর পরিবেশে মন ভালো করার জন্য যথেষ্ট। নোঙ্গরের আফ্রিদি, ইসরা, সাদাত আর অরিত্রিকা এসেছে রাতের খাবার খেতে। পুরো স্থানটি ঘুরতে ঘুরতে তারা সকলেই ক্লান্ত। অরিত্রিকা নিশ্চল দৃষ্টি ফেলে রেস্টুরেন্টের বাইরে থাকা কিছু মানুষের চলাফেরা দেখছে। সে আজকে পুরো বিকালটা অন্যমনস্ক হয়েছিল, মন ভার করেছিল কোনো কারণে। সাদাত, ইসরা আর আফ্রিদি নিজেদের মতো আনন্দ করলেও অরিত্রিকা নিশ্চুপ হয়েছিল। নিজের এমন ব্যবহারের সাথে সে অপরিচিত, আগে তো তার এমন হয়নি, তবে আজ কেন এমন হচ্ছে সে বুঝতে পারছে না। সারহানের হাত ধরা তার উচিত হয় না। এইসব ভাবতে অস্বস্তি যেন জেগে ধরছে তাকে। সে ভেবে রেখেছে এই কারণের জন্য সারহানের কাছে ক্ষমা চাইবে। এখান থেকে গিয়ে সারহানের হাতে ক্ষত দেখে সে উদ্বিগ্ন হয়েছিল। মানুষ্য মন বিচলিত হয়েছিল। না, আর ভাবতে পারছে না সে। আফ্রিদি অপেক্ষা করছে খাবারের জন্য। সাদাত এক মনে ফোন স্ক্রল করছে। ইসরা বোকা প্রাণীর ন্যায় বসে আছে। সে বারবার অরিত্রিকার দিকে তাকাচ্ছে। অরিত্রিকা গভীর ভাবনায় বিভোর। সে খেয়াল করেছে অরিত্রিকা আজ কোনো কিছু নিয়ে গভীর চিন্তায় মগ্ন রয়েছে। সেই কয়েকবার জিজ্ঞেস করেছিল কি হয়েছে, অরিত্রিকা বিষয়টা এড়িয়ে গিয়েছে। সাদাত ফোন স্ক্রল করতে করতে হঠাৎ ফোন বেজে উঠল তার। ফোনের স্ক্রিনে সারহানের নাম জ্বলজ্বল করে ভেসে উঠল। সে আর দেরি না করে দ্রুত কল রিসিভ করলো। সাদাত বলল, হ্যালো ভাই, তোরা এখন কোথায় আছিস? আমরা নোটঙে আছি, সকলে মিলে ডিনার করব, খাবারের অপেক্ষা করছি। সাদাত কথা বলা শেষ করতেই সারহান কল কেটে দিল। সাদাত এতে একটু অবাক হলো না, কারণ সারহানের এমন উদ্ভব আচরণের সাথে পরিচয় অনেক আগে থেকে। আফ্রিদি সাদাতকে ফোনে কথা বলতে দেখে বলল, তোমার ব্রো কল দিয়েছিল নিশ্চয়? সাদাত একটু হেসে বলল, ভাই কল দিয়েছিল। অরিত্রিকা সাদাতের কথা শুনে কিছু একটা মনে পড়ল। সে তার পার্স হতে ফোন বের করলো। তৎক্ষণাৎ কল লিস্ট ঘেঁটে কাঙ্ক্ষিত নাম্বারটি বের করলো। মেসেজ লিখতে গিয়ে থেমে গেল। মেসেজ পাঠানো কি ঠিক হবে যদি মাইন্ড করে? সে ফোনের স্ক্রিনের দিকে এক ধ্যানে তাকিয়ে রইল। অরিত্রিকা তার পাশে কারো বসার অস্তিত্ব বুঝতে পারল তখনই। ঘ্রাণীয় পরিচিত সুগন্ধি প্রবেশ করতে সে ঘাড় ঘুরিয়ে ব্যক্তিটির দিকে বিস্ময় নির্বাক হয়ে তাকালো। আশ্মিত ব্যক্তিটি সে এখানে আশা করেনি। সারহান অরিত্রিকাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বিরক্ত নিয়ে বলল, এমন হাঁ করে তাকিয়ে আছিস কেন? আগে কখনো দেখিসনি? অরিত্রিকা নেত্রপল্লব ঝাপটিয়ে বলল, আপনি তো আগে কখনো আমাদের সাথে আসেননি, আজ প্রথম। সারহান বিরক্তসূচক কথা আউড়ে বলল, তুই কি চাইছিস আমি চলে যাই? আমি কি আপনাকে যেতে বলছি? থাকুন। বলেই অরিত্রিকা অন্যদিকে তাকাল। সারহান সামনের দিকে তাকিয়ে দেখল সাদাত তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। সারহান তা দেখে বলল, এমন ইডিয়েটের মতো আমার দিকে তাকিয়ে থাকবি না। সাদাত সারহানের কথা শুনে নড়েচড়ে বসল, ঠোঁট ভিজিয়ে বলল, তুমি আসবে বলনি তো ভাই? এদিকটা কাজে এসেছিলাম, তাই এসেছি। আফ্রিদি খুশি হয়ে বলল, তুমি আমাদের সাথে ডিনারে জয়েন করবে, এটা ভালো লাগলো আমার। সারহান ভদ্রতা সূচক হাসল শুধু। আর চোখে সারহানের মৃদু হাসি দেখে অরিত্রিকা ভাবল, তার সাথে কথা বললেই তো মুখ গোমড়া করে থাকে, আর এখন হাসছে।